হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। তোমরা অবশ্যই থাম্বনেলটা দেখেছো এবং থাম্বনেল দেখে তোমাদের মনে হয়েছে যে এটা কী ধরনের একটা ভিডিও। তো এই যে সেশনটা আছে এটা আমাদের কনভেনশনাল যে বিভিন্ন ভিডিওগুলো বা ক্লাসগুলো এসে থাকে সেটার থেকে সম্পূর্ণ আলাদা। আমরা একটা কারেন্ট ইস্যু নিয়ে ডিসকাস করতে চলেছি। ইস্যুটা বিগত 3-4 দিন ধরে আছে নিউজে, বাট আমি কিছুটা সময় নিয়েছি এটা নিয়ে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটার জন্য। তো সেই হিসেবে আমরা এই সেশনটা এনেছি। এই সেশনটা আনবার পেছনে মূল যে লক্ষ্য সেটা হলো এই সম্পূর্ণ ইস্যুটা ইউপিএসসি এক্সামকে এবং টু বি প্রিসাইজ ইউপিএসসির যে স্যাংটিটি আছে সেটার ওপরে একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। কেন এটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে? তার কারণ একজন ব্যক্তি যার নাম হচ্ছে পূজা খেতকার। এই যে পূজা খেতকার আছে এই নামটা দিয়ে তুমি যদি গুগলে সার্চ করো তুমি অনেকগুলো আর্টিকেল পাবে যে ট্রেনি আইএস অফিসার পূজা খেতকারস মাদার্স লুজেস হার কুল, তো সেটা তার মার বিষয়ে। এফআইআর অ্যাগেনস্ট আইএস অফিসার পূজা খেতকারস মাদার্স, সেগুলো সম্পূর্ণ তার মায়ের বিষয়ে। এখানে তার বাবার বিষয়ে। এখানে পূজা খেতকার যে আছে পূজা খেতকারকে স্যাক করবার কথা আসছে এবং তার পাশাপাশি পূজা খেতকারের কিছু ভিআইপি ডিমান্ড নিয়ে আমরা নিউজ দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা পূজা খেতকার এবং তার ফ্যামিলির অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বাট আমরা তার ফ্যামিলিকে খুব বেশি সেটাতে যাব না। আমরা মেইনলি পূজা খেতকার যে আছে তার বিষয়টাতেই স্টিক থাকবার চেষ্টা করব। তো এবার প্রশ্ন আসে যে এই পূজা খেতকার কে এবং তার নিউজটা এত বেশি চলছে কেন? তার একটা বড় কারণ হলো ইউপিএসসি 2021 যে ছিল সেই ইউপিএসসি সিএসসি 2021-এর একজন ক্যান্ডিডেট ছিল পূজা খেতকার। তিনি এরকম একজন ক্যান্ডিডেট ছিলেন যিনি ছিলেন ওবিসি এবং তার সাথে পিডব্লিউবিডি বা পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস। তো সেই হিসেবে তিনি একজন মহিলা ক্যান্ডিডেট যিনি ওবিসি এবং তার পাশাপাশি পিডব্লিউবিডি ছিল, এটা মাথায় রাখবে। এবং সেই হিসেবে তিনি সিলেক্টেড হন 2021-এর ইউপিএসসি সিএসসিতে, যেখানে তার র্যাঙ্ক আসে 841 এবং মাথায় রাখবে তিনি পিডব্লিউবিডি কোটা যে আছে সেই হিসেবেই কোয়ালিফাই করেছিলেন। এবার সেখানে তিনি সিলেক্টেড হবার পর কয়েকটা ইস্যু ঘটে। যেরকম তোমরা সকলে জানো যে আমাদের ইউপিএসসি সিএসসির যখন ইন্টারভিউ হয়ে থাকে তারপর আমাদের একটা মেডিকেল টেস্ট হয় এবং যাদের পিডব্লিউবিডি বা যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছে তাদের একটা ডিটেলড মেডিকেল টেস্ট হয় এবং সেই হিসেবে এপ্রিল 2022-এর বা এপ্রিলের 22 তারিখই পূজা খেতকারেরও এইমস দিল্লিতে মেডিকেল টেস্ট হবার কথা এবং সেই সময়ে সে সেখানে যায় না, তার কোভিড হয়েছে বা কোভিড ইনফেকশনের কারণে সে সেখানে উপস্থিত হয় না। যাই হোক, অবশেষে কিছু একটা ঘটে যার ফলে সে সার্ভিসে এসে যায়। কী ঘটে আমরা একটু পরে আসছি। তারপরে সে লাবাসনাতে ট্রেনিংয়ে যায়, সেখানে ট্রেনিং করে, ভারত দর্শন কমপ্লিট করে। তারপর প্রফেশনারি পিরিয়ড যে আছে সেই হিসেবে 1 বছরের জন্য একটা ডিস্ট্রিক্টে যেতে হয় সম্পূর্ণ বা সব যে আইএস অফিসার আছে তাদেরকে। সেখানে গিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কী করে চলে, সেই হিসেবে তারা কী করে কাজ করবে, এই সমস্ত বিষয়াদি সম্পর্কে তারা জানতে পারে। মাথায় রাখবে এই সময় পর্যন্ত তারা অফিসার হয়ে যায় না, এই সময়েও তারা ট্রেনিংয়ে থাকে। 2 বছরের যে আমাদের ইউপিএসসি সিএসসি পাশ করবার পর আইএসের ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ের পার্ট এটা। তাই এই সময়েও সে কিন্তু একটা ট্রেনি হিসেবেই এখানে ছিল। বাট ট্রেনি হিসেবে সে তার হোম স্টেট যে আছে মহারাষ্ট্রের পুনেতে পায় এবং পুনেতে সে যখন থাকছিল বা সে যখন তার প্রভিশনাল পিরিয়ড হিসেবে সেখানে 1 বছর কাটাতে এসছিল সেই সময়ে সেখানকার ডিস্ট্রিক্ট যে আছে সেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ওখানে সে তার কিছু বেসিক ডিমান্ড রাখে। যেরকম সে কিছু বেসিক ডিমান্ড রাখে যার মধ্যে সে বলে যে আমার একটা সেপারেট কেবিন চাই। খুব ভালো, তুমি বলতে পারো অবশ্যই রাখতেই পারে। দ্বিতীয়, তার একটা সেপারেট কার চাই, এর সাথে তার একটা রেসিডেন্সিয়াল কোয়ার্টার চাই এবং তার পার্সোনাল পিয়ন চাই। এর সাথে আরও অনেক কিছু ছোটোখাটো বিষয় আছে, তার নিজস্ব লেটার হেড এবং অন্যান্য বিষয়াদি তার চাই। বাট ট্রেনে থাকাকালীন এগুলো কিছুই পাওয়ার বিষয় নয়, তাই তাকে এই প্রত্যেকটা ফ্যাসিলিটি মানা করে দেওয়া হয় এবং তাকে কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না। এর ফলস্বরূপ সে কী করে, সে তার নিজস্ব যে প্রাইভেট অডি কার আছে সেটাকে ইউজ করতে শুরু করে, সেটার ওপরে একটা বেকন লাগিয়ে নেয়
যেখানে রেড ব্লু বেকন যে আছে, অর্থাৎ তোমরা যে লাল নীল বাতি জ্বলতে দেখো, তার নিজস্ব প্রাইভেট অডি কারের ওপরে সে সেটা লাগিয়ে নেয় এবং সেই হিসেবে সে সম্পূর্ণ অপারেট করতে শুরু করে। এবং তার পাশাপাশি সেই যে কার ছিল সেটাও কিন্তু একটা ভিআইপি নাম্বার প্লেটে ছিল। তো এই হিসেবে সে অপারেট করতে শুরু করে। বাট তারপর কিছু ঘটনা ঘটে যেগুলোর কারণে এই ইস্যুটা সবার সামনে এসে যায়। সেই ঘটনা বুঝতে গেলে আমাদের বলতে পারো পূজা খেতকার যে আছে তার বেসিক আমাদের একটা ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে। সেগুলো কি? প্রথম, পূজা খেতকার যে আছে সে তার কারের ওপরে বেকন লাগিয়ে নিয়েছিল। পূজা খেতকার যে আছে সে তার যে কারকে ইউজ করছিল সেই কারের ওপরে টোটাল 11টা চালান বাকি আছে, যেটা টোটাল অ্যামাউন্ট 26,000 টাকা, যেটা সে কখনো পে করেনি। এই পূজা খেতকার যে আছে, সরি 11টা নয় 21টা কেস ছিল, এক্সট্রিমলি সরি। এবং সেই হিসেবে তাকে নোটিশও সার্ভ করা হয়েছে। সেটা কখন? এখন, এতদিন হয়নি। এর পাশাপাশি সেই যে কার সে ইউজ করছিল সেটাও তার নিজস্ব নয়, কোম্পানির নামে রেজিস্টার্ড। এবং সেই ভিআইপি নাম্বার প্লেট যে আছে সেটাও কোম্পানির থেকেই নেওয়া ছিল। এই সমস্ত কিছু ঠিক আছে, বাট যেটা তার জন্য সবচেয়ে বেশি সর্বনাশা হয়ে উঠছিল সেটা হলো তার একটা ডিমান্ড। সেটা কি? তার নিজস্ব একটা সেপারেট কেবিন। তার একটা সেপারেট যে কেবিন চাই, সেই হিসেবে সে সেই যে ডিস্ট্রিক্টে পোস্টেড ছিল সেই ডিস্ট্রিক্টেরই যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, সেই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সরাসরি বলে যে তার যে কেবিন আছে সেটা তার চাই। এবং সেই হিসেবে সে যখন তার কেবিনটা চায়, সেই হিসেবে সেই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কেবিন দিতে নারাজ হয়। এই হিসেবে বলা হয় যে তার রুম এবং তার যে কার আছে, কারের থেকে নাম্বার প্লেট এবং সমস্ত কিছু খুলে নেয় পূজা খেতকার। এবং তার বাবার ইনফ্লুয়েন্সও এখানে কিন্তু দেখা যায়। এবার প্রশ্ন হলো, তার বাবার ইনফ্লুয়েন্স কেন এখানে আসবে? সে তো জাস্ট একটা ট্রেনি। এই ক্ষেত্রে বলে রাখি, এই যে পূজা খেতকার আছে তার বাবা একজন রিটায়ার্ড আইএএস অফিসার। তিনি যখন রিটায়ার্ড হয়েছিলেন সেই সময়ে তিনি মহারাষ্ট্র পলিউশন কন্ট্রোল ব্যুরো যে আছে সেটার মেম্বার ছিলেন। এবং তার যে গ্র্যান্ডফাদার আছেন ম্যাটার্নাল, তিনিও কিন্তু আইএএস অফিসার। সেই হিসেবে এবং তার বাবা যেহেতু মহারাষ্ট্র ক্যাডারেরই ছিল, তাই তার ইনফ্লুয়েন্স কিন্তু মোটেও খুব একটা কম ছিল না সম্পূর্ণ রাজ্যের ওপর। সেই সমস্ত কিছুর দৌলতে এই সব কিছু ঘটে এবং বলা হয় মিডিয়ার কাছে সেই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আছে তিনি এই বিষয়টা রিপোর্ট করে। বাট যেটা এই ক্ষেত্রে সবচেয়ে সমস্যার সেটা হলো, এই সমস্ত কিছু রিপোর্ট হয়ে যাবার পর যখন এই পূজা খেতকারের কেসটা পাবলিক ডোমেইনে আসে, তখন দেখা যায় যে সে ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট থেকে। এবার আদার ব্যাকওয়ার্ড কাস্ট যখনই আসছে, এখানে একটা কনসেপ্ট এসে যায়, সেটা হচ্ছে ক্রিমি লেয়ার। এই যে ক্রিমি লেয়ার আছে, ক্রিমি লেয়ার কি? এই আদার ব্যাকওয়ার্ড কাস্টের ক্ষেত্রে আমাদের প্রচুর সংখ্যক জনগণ আছে। গোটা ভারতের অ্যাপ্রক্সিমেটলি 60%-এরও বেশি জনসংখ্যা আদার ব্যাকওয়ার্ড কাস্টের, যেটা আমরা মন্ডল কমিশনের ক্ষেত্রে পেয়েছিলাম। তো এবার এই যে ওবিসি আছে তাদের মধ্যে অনেকে আছে যারা যথেষ্ট অ্যাফ্লুয়েন্ট, যথেষ্ট সুন্দর এবং বলতে পারো সচ্ছল পরিবার থেকে। এই ক্ষেত্রে তাদেরকে বাকিদের থেকে আলাদা করবার জন্য একটা ক্রিমি লেয়ার, অর্থাৎ তারা এই সম্পূর্ণ আদার ব্যাকওয়ার্ড কাস্ট যদি একটা দুধের মতো হয়, সে তার মধ্যে তারা হচ্ছে তার উপরে সর বা মালাই। তাদেরকে আলাদা করবার জন্য একটা লিমিট বা থ্রেশহোল্ড রাখা হয়েছে যে 8 লক্ষ টাকা। যাদের পরিবারের আয় 8 লক্ষ টাকা বছরে, মাসে নয় বছরে, তারা ওবিসির নন ক্রিমি বা ক্রিমি লেয়ার যে আছে সেই ক্রিমি লেয়ারের ওপরে চলে যাচ্ছে, তারা নন ক্রিমি লেয়ার যে আছে সেটার মধ্যে থাকছে না। এবার এই যে পূজা খেতকার আছে, পূজা খেতকার সম্পর্কে আমরা যদি তোমাকে জাস্ট কিছুটা বলি, তার পিতামাতা দুজন মিলে প্রায় 40 একরের বেশি তাদের জমি আছে। 110 একর যে আছে তার মধ্যে এগ্রিকালচারাল ল্যান্ড, তাদের দোকান আছে, অনেক অ্যাপার্টমেন্ট আছে। এবং তার বাবা 2024-এর কিন্তু ইলেকশন লড়েছিল কোন পার্টি থেকে? বঞ্চিত বহুজন আঘাড়ি পার্টি, বঞ্চিতদের হয়ে।
এবং তার টোটাল সম্পত্তির পরিমাণ তুমি যদি দেখো অ্যাপ্রক্সিমেটলি 40 কোটির মতো। এবার তুমি বলতে পারো ঠিক আছে, তার নিজস্ব এফিডেভিটে অ্যাটলিস্ট ডিক্লেয়ার্ড সম্পত্তি 40 কোটি, খুব ভালো। বাট হতে পারে মেয়েটা হয়তো সেই হিসেবে দরিদ্র, কেননা সে এক জায়গায় ইন্টারভিউয়ে বলেছে তার বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছে এবং সে তার মায়ের সাথে থাকে। যদিও এই রিলেটেড কোনো কিছু আমরা এর আগে দেখিনি, ইনফ্যাক্ট এখনও শোনা যাচ্ছে না। বাট সেই মেয়ের যে আছে অর্থাৎ পূজা খেতকর, সেও খুব একটা বলতে পারো দরিদ্র হিসেবে আছে সেটা কিন্তু না। কেননা তুমি যদি লক্ষ্য করো, তিনি যেই ঘড়ি ইউজ করেন সেটা 17 লক্ষ টাকার, তার কাছে অডি কার আছে, অডি সমেত তার কাছে মোট 4টে লাক্সারি কার আছে, এর সাথে তার নিজের নামে 17 কোটি টাকার প্রপার্টি আছে। ওকে, এটা হলো আদার ব্যাকওয়ার্ড কাস্ট। এবং তার টোটাল ইমুভেবল প্রপার্টি যে আছে সেটার পরিমাণ 22 কোটি টাকা। সম্ভবত এই কারণেই সে একটা ইন্টারভিউয়ে তাকে যেই 4টে বিষয়কে র্যাঙ্ক করতে বলা হয় তার 4 নম্বরে অর্থকে রেখেছিল, কেননা তার কাছে অর্থ আছে, তার যা চাই সেটা হলো পাওয়ার। তো এই হিসেবে সে আলটিমেটলি এক্সামে বসে, এক্সাম কোয়ালিফাই করে যায়। বাট আমি তোমাদের শুরুতে বলেছিলাম এইমসে সে টেস্ট করতে যায় না। কেননা তার সেই সময় কোভিড হয়েছিল। এইমসও বলে ঠিক আছে চলো, কোভিড হয়েছে, একে আপাতত ছেড়ে দিচ্ছে, কদিন পর আবার টেস্টের জন্য বলবো। সেই এপ্রিলের 22 তারিখ থেকে জুন মাস পর্যন্ত টোটাল তাকে আরও 5 বার ডাকা হয় এবং 5 বারের 5 বারই সে যায় না। অর্থাৎ সে প্রথমবার সমেত মোট 6 বার মেডিকেল টেস্ট স্কিপ করে। এবার তুমি বলবে আরে তাহলে তো ইউপিএসসি তাকে হয়তো জবই দেয়নি, কারণ আমরা দেখেছি এর আগে ওবিসির ক্ষেত্রে তো একটা বিষয় থাকে যে যেই ব্যক্তি ওবিসি হিসেবে অ্যাপ্লাই করেছে তার বাবা বা মা যদি কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিংসেরও জব করে, সেই ক্ষেত্রে তাদের চাকরি হোল্ড হয়ে যায়, তারা চাকরি পায় না। এরকম বহু ব্যক্তি আছে, সুপ্রিম কোর্টে কেসও চলছে, আমি তাই এটা নিয়ে বেশি কিছু বলছি না। তো সেই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তার চাকরিও হোল্ডে হয়ে যাবার কথা, বাট সেটা হয় না। কোন দৌলতে হয় না আমরা এখনো জানি না। এই হিসেবে আমরা লক্ষ্য করতে পারি সে কি করে, এপ্রিল থেকে তাকে একদম সম্পূর্ণ জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত তাকে বলা হয়, বাট সে কোনো সময় রিপোর্ট এখানে করে না। এবং এর পেছনে একটা বড় কারণ ছিল যে সে বলছিল সে যেতে পারেনি এমআরআই করতে, কেননা শি ওয়াজ সাফারিং ফ্রম ক্লাস্ট্রোফোবিয়া। ওকে, তার দম বন্ধ হয়ে আসছিল, ঠিক আছে, তাহলে সে কি করে যাবে, তাই সে যেতে পারেনি। এই হিসেবে সে তার একটা এমআরআই যে আছে যেটা করার জন্য এইমস তাকে বলেছিল, সে কি করে, সে যখন এই এমআরআই করবার জন্য অগাস্টের 26 তারিখে তাকে বলা হয়, সে সেখানে তো যায়ই না। এর বদলে সে কি করে, সে একটা প্রাইভেট নার্সিং হোমে যায়, সেখানে এমআরআই করে, কেননা প্রাইভেট নার্সিং হোমে কোনো রকম পক্ষপাতিত্ব হয় না আমরা জানি। এই কারণে সে সেখান থেকে এমআরআই করে, কেননা সরকার পক্ষপাতিত্ব করতেই পারে এইমসে। তাই সে প্রাইভেট একটা নার্সিং হোম থেকে সম্পূর্ণ এমআরআই করে, সেই রিপোর্ট পাঠিয়ে দেয় এইমসকে বা আমাদের যিনি কিনা সেটা ভেরিফাই করছিল তাকে, এবং সেই হিসেবে সেটা গ্রান্টেড হয়ে যায়। আশ্চর্যকর বিষয়। এবং তারপরে সে সার্ভিস পেয়ে যায় এবং তারপর এসে এই কাণ্ডগুলো ঘটায়। মোস্ট প্রবাবলি সে আইএস হতে চাচ্ছিল, তার বাবা, তার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তারা চাচ্ছিল তাদের লিনিয়েজে আরও একজন আইএস থাকুক, সেই হিসেবে তিনি আইএস পেয়ে যায়। বাট আমি যেটা একটু আগে বললাম, তার অর্থ চাই না, তার কিচ্ছু চাই না, তার চাই পাওয়ার। এবার সে ট্রেনই আছে, তাতে কি হয়েছে, তাই বলে সে এসব পাবে না। আমরা যখন আইএস হব ভাবি, আমরা কি দেখে ভাবি, সুন্দর একটা এন্ট্রি দেবো গাড়িতে, গাড়ি নেই, কোথায় কি দিয়ে এন্ট্রি দেব, সাথে কোনো পিয়ন নেই, কে আমায় এনে জিনিসগুলো দেবে, আমি সুন্দর নিজের গাড়িতে করে এন্ট্রি দিলাম, আমি কোন রুমে যাব, আমার নিজস্ব কোনো কেবিনই নেই। তাই সেগুলো তো চাই না, নয়তো রিল কি করে হবে। সেই হিসেবে সে চাচ্ছিল, তাই কোনো এটাতে সমস্যা নেই। এটা তার বাবাও বলে, তার বাবাও বলে যে ওসব কোনো বিষয় নয়, একটা বসার জন্য জায়গা তো চাই, এটা কি কোনো মিস্টেক হলো নাকি। তাই বলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে জায়গা দেয়নি বা তার ক্যাবিন ছেড়ে দেয়নি, তার গাড়ির সব কিছু খুলে দেওয়া ঠিক নয়। ওকে,
তো এবার এটা থেকে আমি তোমাদেরকে জাস্ট দুটো জিনিস বলবো। প্রথম, যদি মনে করো পাওয়ারের জন্য আইএসএ আসতে চাচ্ছি, অবস্থা এরকম হবে যেখানে সম্মান তো হারাবেই, সাথে বাকি সমস্ত কিছু হারিয়ে বসবে। কেন হারিয়ে বসবে? এটা এতটা বড় একটা কেস হয়ে উঠেছে, যার ফলে আমরা লক্ষ্য করতে পারছি স্টেট গভর্নমেন্ট তো অবশ্যই এনকোয়ারি করছে, সেন্ট্রাল গভর্নমেন্টও সিঙ্গেল প্যানেলে কিন্তু বা সিঙ্গেল মেম্বার প্যানেল কিন্তু বসিয়েছে এটার এনকোয়ারি করবার জন্য। এবং সে ওবিসিতে আউটসাইডেডলি সে আসছে না, কোনোভাবেই সে ওবিসির পার্ট হতে পারে না, এবং সে তাও ব্লাইন্ডনেসের হিসেবে পিডব্লিউবিডিতে আছে। এবং আমরা যদি লক্ষ্য করি সে কোনো ছবিতে কিন্তু সেভাবে চশমা পড়ছে না। তো সেই হিসেবে সে কতটা পিডব্লিউবিডিতে সেটা আমরা অনুমান করে নিতে পারছি। যদি সে অ্যাকচুয়ালি পিডব্লিউবিডিতে হতো তাহলে 6 বার এইমসের মেডিকেল টেস্ট মিস করতো না। বাট যাই হোক না কেন, সে এই হিসেবে আছে। এবার তার এই পরিস্থিতিতে আসবার দরুন তার সম্পূর্ণ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ওপরে কিন্তু মিডিয়ারা বিভিন্ন জিনিস লক্ষ্য করে, এবং সেই হিসেবে এতদিন ধরে সে যেটা বেঁচে আসছিল তাদের পরিবারই বলতে পারি, সেটা কিন্তু আর বেঁচে আসতে পারছে না। কারণ আমরা যদি লক্ষ্য করি তাদের নামে একটা অলরেডি ল্যান্ড ডিসপিউট আছে, মুলশি ল্যান্ড ডিসপিউট, সেটা নিয়ে এখন কিন্তু পুনরায় সেটা উঠে এসছে। এবং সেই ক্ষেত্রে তার মা, যিনি কিনা পেশায় একজন তহসিলদার, মনোরমা দিলীপ খেতকর, তাকে দেখা গিয়েছে তিনি একটা ফার্মারকে কিন্তু অলরেডি পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছিল, এবং সেই হিসেবে তাকে কিন্তু পুলিশ অলরেডি বুকড করে দিয়েছে। অর্থাৎ এই যে ব্যক্তি আছে, বা আমি বলতে পারি পূজা খেতকর, তিনি তার কিছু পাওয়ারের লালসা এবং সেই হিসেবে তার পরিবারকে ডুবিয়ে দিল। এবং সবচেয়ে বড় বিষয়, ইউপিএসসির যে রিক্রুটিং প্রসেস আছে সেটার উপরে একটা প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিল, যে এটা আমরা নিউজে আসতে দেখেছি তাই এটা আমাদের হয়েছে ভাবছি, যেটা এখনো আসেনি, এরকম কি আরও হয়নি তার কোনো প্রমাণ আমরা দিতে পারবো? ইউপিএসসি কি এটা হলফ করে বলতে পারবে যে এটাই একমাত্র কেস, আর কোনো কেস নেই? যদি ইউপিএসসি বলতে পারে সেটা তাদের প্রমাণ করতে হবে। এবং এরপর থেকে কোনো গরিব সন্তান যদি ওবিসির হিসেবে আবার যেতে চায়, সে সবসময় ভাববে যে আমার সিটটা অন্য কোনো 22 কোটির মালকিন পেয়ে গেল না তো। এটা কিন্তু সবসময় একটা প্রশ্ন জেগে থাকবে। এবং তোমরা যারা পাওয়ারের জন্য এবং এই সকল বিষয়ের জন্য আসতে চাচ্ছ, মাথায় রাখবে পাওয়ার কিংবা অর্থের যদি এতটাই ক্ষুধা থাকে, আলটিমেটলি এখানে এসে কিচ্ছু করতে পারবে না। তাহলে সেটার জন্য তোমাদের মধ্যে অনেকে বলো যে আমরা আলটিমেটলি আইএস হয়ে করবোটা কি? পলিটিশিয়ানদের কথা শুনতে হবে, তাদের কথায় থাকতে হবে। তুমি ডেমোক্রেসিতে থাকো। ডেমোক্রেসিতে পলিটিশিয়ানদের লোকজন ভোট দিয়ে, সাধারণ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে। তোমাকে কেউ ভোট দেয়নি, তুমি একটা এক্সাম দিয়ে পাশ করে এখানে এসছো, যার সম্পর্কে দেশের 60% পপুলেশন জানে না পর্যন্ত। তাই তোমার হাতে পাওয়ার কেন থাকবে? এটা ডেমোক্রেসি। তাই ডেমোক্রেসিতে থেকে সেই হিসেবে বাঁচতে হবে, সেই হিসেবে কাজ করতে পারলে ইউপিএসসি দেওয়ার কথা ভাবো। নয়তো অনেক পথ খোলা আছে, চাইলে পলিটিশিয়ান হয়ে তোমার যে বর্তমানে পিয়ার গ্রুপ আছে ইউপিএসসির, একটা সময়ে তাদের ওপর লাঠি ঘুরিও। আপাতত তাহলে ইউপিএসসির প্রিপারেশন ছেড়ে দাও। জাস্ট আমি এটুকুই বলবো, সেশনটাকে আমি এখানে এন্ড করছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে হেড।